আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওকে, সো তোমাদের সাথে হৃদয় ভাই আজকে একটা সাডেন লাইভে চলে আসছি এখানে আমাদের জায়গাটা থেকে। সো বেসিক্যালি আমাদের মেজরিটি স্টুডেন্টরা এখন একটা কমন প্রবলেমে আছে, সেটা হচ্ছে ভাইয়া আমরা কি করব। হ্যাঁ, তো এই জায়গাটায় আমার মনে হয় যে মেডিকেল রেজাল্ট পরবর্তী করণীয়। এখন আমি তোমাদেরকে এখানে কোনো কিছু বলতে আসি নাই, কোনো কোর্স কেনার কথাও বলতে আসি নাই, কিছু বলবো না এসব নিয়ে। স্টুডেন্টদের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আমি নিজে আমাদের স্টুডেন্টরা যারা বলবো যে মেডিকেলে আশানুরূপ ফলাফল পাইছে, যারা আপাতত আমরা বলতে পারি তারা সফল হয়েছে, মেডিকেল রেজাল্ট পাইছে, তাদের এই মেসেজ তাদেরকে একটা টাইম দেওয়ার পরে আমি নিজেও আসলে কিছুটা বিধ্বস্ত অবস্থায় আছি। এর মাঝখানেই আমার মনে হয়েছে আমাদের অফিসে একটু বিজি ছিল, আমার মনে হয়েছে যে স্টুডেন্টদেরকে, যে স্টুডেন্টরা এবছর এখন মেডিকেলে চান্স পায় নাই, তাদের কি করা উচিত। সবচেয়ে বার্নিং কোয়েশ্চেন রাইট নাও যে মেডিকেলে যারা চান্স পায় নাই তাদের কি করা উচিত। ওকে, তো তোমরা একটু খালি হোল্ড করো, ভাইয়া তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। প্রথম কথা, কোনো কোর্স না, কোনো কোর্স, তোমরা অনেকে উল্টাপাল্টা কমেন্ট করতে আসবা, ভাই কোনো কোর্স না, আমি কোনো কোর্সের জন্য আসিনি, আমি কোনো কোর্সের জন্য আসলে অনেক টিম নিয়ে আসতাম, অনেক কিছু নিয়ে আসতাম। আমি তোমাদের বড় ভাই হিসেবে আসছি, আসছি যে মেডিকেলে আমি জানি একটা স্টুডেন্টের কি কি ফেস করতে হয়, কি কি ফেস করতে হতে পারে, ঠিক আছে, সামনে কি কি অপরচুনিটি থাকতে পারে তোমার জন্য, এগুলো নিয়ে অ্যাজ অ্যান এল্ডার ব্রাদার ভাইয়ের কথাগুলো শুনবা, ভাইয়া সেগুলো নিয়েই তোমাদের সাথে কথাবার্তা বলবো, ঠিক আছে। খুব বেশি লেন্দি করব না তোমাদের সাথে এই সেশনটা, যেহেতু সবারই মনস্তাত্ত্বিক অবস্থাটা আসলে খুব একটা ভালো না, স্বাভাবিক রেজাল্ট পরবর্তীতে। বাট আমার মনে হয় যে জানা জরুরি এবং নিজেকে স্ট্রং রেখে সামনের প্ল্যানগুলো করাটা সবচেয়ে বেশি জরুরি। মনে করো আমি যদি আজকে একটু আজকে হতাশ থাকছি, কালকেও হতাশ, পরশু হতাশ, আগামী 10 দিন ধরে হতাশ, তাহলে দেখবা তুমি আসলে দিন শেষে হতাশাই থাকতেছো, তুমি হতাশার মধ্যেই আছো, তোমার আর এটা থেকে উত্তরানোর উপায়টা থাকবে না, ঠিক আছে। সো এজন্য আমার যেটা মনে হয় তোমাদের জন্য বেস্ট সাজেশন সেটা হচ্ছে যে প্লিজ তোমরা চেষ্টা করো নিজেকে একটু মানায় নিতে, নিজের ফ্যামিলিকে একটু বুঝাবা যে আই ট্রাইড মাই বেস্ট, আমি যতটুকু করার করছি, নাও আমার জন্য আল্লাহ তাআলা যা লিখে রাখছেন তাই হবে। বাট আমি গিভ আপ করবো না, এটা নিজের কাছে মাথায় রাখবা যে আমার গিভ আপ করাটা উচিত না, আমি করবো না। হ্যাঁ, এই প্রমিসটা তোমাকে এবং তোমার বাবা মাকে দুইজনকেই করবা, ঠিক আছে, যে আমি গিভ আপ করবো না। দেখা যাক, আল্লাহ কিছু না কিছু লিখে রাখছেন, তাই না, আল্লাহ লিখে রাখছেন সবার জন্য। আচ্ছা, তো আমি তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ, প্রধানত মেডিকেল রেজাল্ট পরবর্তী করণীয়, প্রথমেই যেটা করতে হবে তোমরা সবাই ভাবতেছো, হ্যাঁ, তাহলে আমরা সেকেন্ড টাইমারের জন্য একটা কোর্স করব, ঠিক আছে। তাহলে আমাদের এখন প্রথম কাজ, মেডিকেল রেজাল্ট আজকে সাফল্য পাই নাই, আশা হত হইছি, তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে একটা সেকেন্ড টাইমার কোর্সে যুক্ত হয়ে যাওয়া, ঠিক আছে। আমাদের প্রথম কাজ কি? একটা সেকেন্ড টাইমার কোর্সে যুক্ত হয়ে যাওয়া। এটাই ভাবতেছো ভাই, সেকেন্ড টাইমার কোর্সে যুক্ত হইতে বলছেন, এটা বাদ দিবা। সবার প্রথমে যেটা বাদ দিবা,
সেকেন্ড টাইমার কোর্স, যেই বান্দা তোমার ভার্সিটির আগে, আমি ডিরেক্ট বলতেছি, যেই বান্দা তোমার ভার্সিটির আগে, তোমার সব ভার্সিটি অ্যাডমিশন শেষ হবার আগে তোমাকে সেকেন্ড টাইমারের জন্য সারাক্ষণ চিল্লাবে, কোর্সের মার্কেটিং করবে, ওই বান্দা নিজের ভালো ব্যতীত তোমার ভালো চায় না। আমাকে আমার হেটার বাড়তে পারে, যা বাড়ুক, সমস্যা, আমি কিছু মাইন্ড করব না। বাট যদি কেউ তোমাকে সেকেন্ড টাইমারের জন্য এখনই মানে প্রলুব্ধ করে, এখনই তোমাকে কনভিন্স করে, এখনই তোমাকে বলে সেকেন্ড টাইমারের এখনই শুরু করো, আমাদের কোর্স শুরু হচ্ছে, সেকেন্ড টাইমার ভর্তি হও, এই যে 25 ব্যাচ সেকেন্ড টাইম এখনই শুরু করো, এই বান্দা তোমার জীবনে ভালো চায় না। ঠিক আছে, এই বান্দা তোমার ভালো চায় না। সো অ্যাভয়েড দ্যাট গাই, অ্যাভয়েড দ্যাট গাই। আর আমি যতদূর জানি কোনো সুস্থ মস্তিষ্কের এর টেকের কোনো ভাইয়া বা কোনো জুনিয়র, যেই হোক, সে সুস্থ মস্তিষ্কে এখন কোনো স্টুডেন্টকে আগামী 1 মাস সে কোনো স্টুডেন্টকে সেকেন্ড টাইমারের জন্য প্রলুব্ধ করবে না। আমি এটা বিশ্বাস রাখি। এর থেকে যারা আছে সম্মানিত, সবাই কম বেশ এক্সপেরিয়েন্সড, সবারই গুড সেন্স কাজ করে, সবাই ভালো প্রতিষ্ঠানের, সবার মাথায় এই বেসিক সেন্সটা থাকবে যে আমরা কেউ এখনই সেকেন্ড টাইমারের জন্য স্টুডেন্টদেরকে কনভিন্স করব না। ঠিক আছে, কনভিন্স করব না। এইটা তোমাদের প্রথম কাজ। অ্যাভয়েড সেকেন্ড টাইম কোর্স, অ্যাভয়েড রাইট নাও, অ্যাভয়েড করো, অ্যাভয়েড রাইট নাও। এখন ভাই আমরা সেকেন্ড টাইম, আমি মেডিকেলে পড়তে চাই, আমি কি করব? ওকে, এটার জন্য আমি আসি, এটার জন্য আমি আসতেছি। তুমি সেকেন্ড টাইমার কোর্স কখন করবা? সেকেন্ড টাইমার কোর্স করবা আফটার অল ভার্সিটি অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে, তুমি সব ভার্সিটি অ্যাডমিশন টেস্ট যখন শেষ হবে, আফটার অল ভার্সিটি অ্যাডমিশন টেস্ট তুমি এই কাজটা করবা। আফটার অল ভার্সিটি অ্যাডমিশন টেস্ট যখন শেষ হবে, তখন তুমি গিয়ে চিন্তা করবা আমি এরপরে সেকেন্ড টাইমার, তুমি তোমার যদি খুব ইচ্ছা থাকে মেডিকেল, অবশ্যই অনেকের থাকে, সেকেন্ড টাইমার তুমি চিন্তা করবা। এর আগে কেউ চিন্তা করবা না। একদম বড় ভাইয়ের মতো বলতেছি, বড় ভাইয়ের মতো শুনবা, না হলে নিজে পরে পস্তাবা। আমার কথাটা লিখে রাখো, নিজে পরে পস্তাবা। এই বছর তোমার কি মনে হয় সেকেন্ড টাইমার কি পরিমাণ চান্স পেয়েছে? আচ্ছা আমি ধরে নিলাম, আমি এখনো এক্সাক্ট রিপোর্ট পাই নাই, যেহেতু আজকে রেজাল্ট বের হয়েছে, সেকেন্ড টাইমার ধরে নিলাম 1500 চান্স পাইছে। এত চান্স পাওয়ার কথা না এই বছর, যেহেতু সহজ প্রশ্ন আসছে, ধরে নিলাম 1500। এই সেকেন্ড টাইমার বাংলাদেশে কোচিং করছে এই বছর কতজন? বিভিন্ন, তুমি যদি অনলাইনের সেকেন্ড টাইমার কোর্সগুলোরও হিসাব টান দাও, অনলাইন অফলাইন বাদই দিলাম, অনলাইনের হিসাব টান দিলে তুমি দেখা যাবে যে 4 থেকে 5000 স্টুডেন্ট সেকেন্ড টাইমারই আছে। অনেক এডটেক প্ল্যাটফর্মে আছে যেখানে সেকেন্ড টাইমারই কোচিং করছে 4 থেকে 5000। তো সব মিলায় অফলাইন মিলায় আরো বেশি, সংখ্যাটা অনেক বেশি হবে সেকেন্ড টাইমার। তো ধরো 15000-এর মতো আমার মনে হয় অ্যাপ্রক্সিমেট হইতেই পারে, অনলাইন অফলাইন মিলায় 15000 তো মিনিমাম, আরো বেশি হতে পারে। এর মধ্যে চান্স পাইছে 1 থেকে 1500, 1000 থেকে 1500 ধরে নিলাম, এর বেশি হবে না, তো আরো কমও হইতে পারে। আমার কথা হচ্ছে এদের মধ্যে বাকিরা এখন কি করবে? সেকেন্ড টাইমার, ওর তো দরজা সব বন্ধ, ও কি করবে? তো ওকে যারা মোটিভেটেড করে যে তুমি ভার্সিটি বাদ দাও, তুমি কি এখন আবার সেকেন্ড টাইম মেডিকেল পড়ো, ওর যখন মেডিকেলটা হয় নাই, ও এখন কই যাবে? ওর মতো ডিপ্রেসড সোল বর্তমানে তো কেউ নাই, ওর জন্য কি করবে? সো আমি তোমাদেরকে এটা বলবো যে আগে সব ভার্সিটি এক্সামগুলো দিবা, সব ভার্সিটি এক্সামগুলো অ্যাটেন্ড করবা, ভালো করে চেষ্টা করে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম ভার্সিটির পরীক্ষাগুলো হবে, তুমি ওগুলো অ্যাটেন্ড করো, ওগুলো ভালোভাবে প্রিপেয়ার করো, ওইখানে একটা সিট অর্জন করো, অ্যাটলিস্ট একটা সিট অর্জন করে রাখো। এরপরে যখন তুমি ওইখানে ভর্তি হয়ে একটা সিট রেখে তারপরে তুমি সেকেন্ড টাইমে চিন্তা করো, তোমার যদি এতই ইচ্ছা থাকে মেডিকেলে, তাহলে তুমি এরপরে ওইখানে ভর্তি হয়ে সেকেন্ড টাইম চিন্তা করো, করে তারপর সেকেন্ড টাইম পড়লা। ধরো আগামী বছরের তুমি ফেব্রুয়ারি বা মার্চ থেকে যদি সেকেন্ড টাইম পড়া শুরু করো, ভার্সিটি একটা সিট আদায় করে সেকেন্ড টাইম পড়া শুরু করলা মেডিকেলের জন্য, তোমার বাবা মার ইচ্ছা তুমি ডাক্তার হবা বড়, তো তুমি যদি সেকেন্ড টাইম শুরু করো, তুমি মার্চ থেকে যদি শুরু করো, তুমি এরপরে যদি আগামী বছরের ডিসেম্বরে মেডিকেল পরীক্ষা হয়, তাহলে কি তুমি পারবা না? পারবা, অনেক টাইম পাবা, যথেষ্ট টাইম পাবা। বাট বিফোর দ্যাট আগে একটা জায়গায় চান্সটা নিশ্চিত করো, কারণ তোমার মেডিকেলের প্রস্তুতি যারা নিছো, তারা আশা করি ভালোভাবে যারা নিছো, হয়তো একটুর জন্য হয় নাই বা এরকম, তারা চেষ্টা করলে সামনের এগুলোও পারবা, কারণ তোমার অনেক কিছু কিন্তু পড়া আছে, তোমার বায়োলজি ভালো পড়া আছে, কেমিস্ট্রি মোটামুটি পড়ছো, যেটা পড়া হয় নাই ম্যাথমেটিক্স পড়া হয় নাই তোমাদের,
ঠিক আছে, ম্যাথমেটিক্সটা পড়া হয় নাই, এই জিনিসটা। আচ্ছা, তো আমি তোমাদেরকে এই কথাটাই বলবো, সব ভার্সিটি এক্সাম দাও। এখন আসো আমাদের কি কি সামনে আছে, কি কি আমরা করতে পারি, কি কি করা উচিত আমাদের, সেগুলো নিয়ে আমি একটু বলবো তোমাদের সাথে। তো প্রথমত এএফএমসি মেডিকেল, সরকারি মেডিকেলের ইয়ে শেষ, এএফএমসি তে নিয়ার অ্যাবাউট 100 to 125 সিটস থাকে, হ্যাঁ 100+ সিট থাকে। তো এএফএমসি এর পরীক্ষা হচ্ছে 19 ডিসেম্বর, এই বছরের 19 ডিসেম্বর। তো এএফএমসি এর সিলেবাস তোমরা যা পড়ছো মোটামুটি ওই মানে সরকারি এই সিলেবাসই। ওইখানে অবশ্য বায়োলজি কেমিস্ট্রি একটু বেশি থাকে, তোমার হচ্ছে জিকে ইংলিশ একটু কম থাকে, বাট সেম জিনিসই, সাবজেক্ট এগুলাই, জিকে ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই থাকবে, এগুলো থাকবে। তো তুমি যদি এইটার আলোকে এখন পড়ে যাও, তোমার এই প্রিপারেশনটা আরেকবার ঝালাই করো, আগামী যে কয়েকদিন আছে 3-4 দিন তুমি এএফএমসি অবশ্যই ট্রাই দিবা। হ্যাঁ 19 ডিসেম্বর তোমার এটার পরীক্ষা আছে, তো এটা তোমার সেম প্রিপারেশন আরেকবার রিভিশন দিয়ে তুমি এএফএমসির জন্য চেষ্টা করবা, হয়েও যেতে পারে। তবে এএফএমসি কে খুবই মানে মন থেকে আশা করে মানে এত বেশি আশা রাখবা না, কারণ এএফএমসি তে অনেক কোটা সিস্টেম আছে। সহজ রিয়েলিটি বলি তোমাদেরকে, রিয়েলিটি হচ্ছে এএফএমসি তে প্রচন্ড কোটা সিস্টেম থাকে। এখানে সামরিকের একটা ভালো কোটা এখানে বরাদ্দ থাকে, এবং ওইখানে তুমি অ্যাকচুয়ালি নাম্বারটাও দেখা যায় না, সো কিছুই বলা যায় না, ওরা জাস্ট তোমাকে দেখাবে যে তুমি চান্স পাইছো, তোমার নাম্বার দেখাবে না, তুমি চান্স হইছে তাহলে এটা দেখাবে, আর বেশি কিছু দেখাবে না। এখানে কোটা একটা সিস্টেম থাকে। সো আমি বলবো এএফএমসি তে তুমি ট্রাই করবা, অবশ্যই ট্রাই করবা, বাট এইটার উপরে ফুললি ডিপেন্ডেন্ট হবা না যে এটাই আমার, এইটাতে হইতেই হবে, মানে এটার উপরে বেশি আশা রাখবা না। হয়ে গেলে বেটার, হয়ে গেলে ভালো, বাট এখানে অনেক কোটা সিস্টেম থাকে। সো দেখা যায় যে অনেক সামরিক কোটাতে অনেক কিছু ফিল আপ হয়ে যায়, সো চান্সের রেশিওটা একটু কম, মানে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, ঠিক আছে। ওকে, এখন তাহলে এএফএমসি তোমাদের নেক্সট টার্গেট হতে পারে, তোমরা এটার মধ্যে রাখতে পারো। এবার আসো ভার্সিটি, তাহলে এএফএমসির পরীক্ষা শেষ হয়ে গেলে তোমার সব দরজা বন্ধ, তোমার মেডিকেলের জন্য দরজা বন্ধ, শেষ, ওটা দিয়ে মেডিকেলের চ্যাপ্টার ক্লোজড। 19 তারিখের পরে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের পরীক্ষা কবে? এই ইউনিটের পরীক্ষা 20 ডিসেম্বর। 20 ডিসেম্বর কি করবা? পরীক্ষা দিবা। এখন কি করা উচিত, কি করা যায় সেটা নিয়ে আমি বলতেছি। এবং একই এই 20 ডিসেম্বরের পর থেকে তোমার জেইউতে শুরু হবে। জেইউতে তোমাদের জন্য একটা ভেরি মানে বলবো যে প্রবাবল বা তোমাদের চান্স পাওয়ার মতো একটা জায়গা হচ্ছে ডি ইউনিটে, ঠিক আছে, জাহাঙ্গীরনগর ডি ইউনিট। এটা আমারও একটা অনেক ইচ্ছা ছিল জাহাঙ্গীরনগর ডি ইউনিটে, মেডিকেলে না হলে আমি জাহাঙ্গীরনগর ডি ইউনিটে যদি পড়ার যায়, ওখানে ফার্মেসি আছে, এগুলো নিয়ে পড়বো। তো প্রথমত ডিউর এই ইউনিটের যে পরীক্ষাটা আছে, এখন তুমি তো মেডিকেলের প্রস্তুতি নিছিলা, এখন তুমি কি করবা ভাই? আগামী আসেই তো আর হাতে গুনে 6 দিন, তাই না? আজকে 14 তারিখ, 20 তারিখ পরীক্ষা, 5 দিন আছে। তুমি বায়োলজি পারো, তোমার বায়োলজি নিয়ে আপাতত এত চিন্তা করার দরকার নেই, একবার রিভিশন দিয়ে গেলে যা পারার ওটা পারবা। হ্যাঁ, কেমিস্ট্রির তুমি অনেক থিওরিটিক্যাল মেডিকেলের জন্য পড়ছো, তো তুমি যেটা করবা কেমিস্ট্রির হালকা একটু ম্যাথমেটিক্সের জায়গাগুলো একটু দেখে যেতে পারো, চোখ বুলায় যেতে পারো। এখন তোমার জন্য যেটা চিন্তার জায়গা ডিইউতে, সেটা হচ্ছে এই যে ডিইউর ম্যাথ এন্ড ফিজিক্স, এই জায়গাটায় তুমি কি করবা? এই ম্যাথ ফিজিক্স, এখন 5 দিনে তো ম্যাথ ফিজিক্সের এত প্রিপারেশন কি করব ভাই? এটা তো সম্ভব না, ক্লাস করেও সম্ভব না, পুরাটা পড়তে গেলেও সম্ভব না। তোমরা এই ডিইউর ম্যাথ ফিজিক্সের জন্য তুমি একটা প্রশ্ন ব্যাংক, একটা কোয়েশ্চেন ব্যাংক খুলে তুমি যত ইম্পর্টেন্ট টাইপগুলো আছে বিভিন্ন চ্যাপ্টারের, ইম্পর্টেন্ট টাইপ যেগুলো থেকে দেখা গেছে যে এই সূত্রগুলো থেকে বারবার আসছে, তো তুমি ইম্পর্টেন্ট টাইপগুলো পড়বা, সাথে করে যত ফর্মুলা আছে ফর্মুলাসগুলো তুমি দেখে রাখবা। কারণ অনেক সময় এই ফিজিক্স ম্যাথে এই ফর্মুলাগুলো জানলে বা শর্টকাট যে ট্রিকগুলো থাকে এগুলাও যদি জানা যায়, তুমি একটা এমসিকিউ অ্যান্সার করতে পারবা। তাহলে এমসিকিউ গুলো অ্যান্সার করার জন্য তোমার হাতিয়ার হচ্ছে প্রশ্ন ব্যাংকটা ঘেটে যত চ্যাপ্টার আছে ওগুলার। আর এইচএসসি তে তো তোমরা টুকটাক পড়ছো, এমন না যে এইচএসসি তে জীবনে কিছুই দেখো নাই। হ্যাঁ, এইচএসসি তে মানে তোমার কিছুই মানে জীবনে পড়ো নাই, জানো না, এমন তো না। তোমরা এইচএসসি দিয়ে আসছো ভালোভাবে। তাহলে
এইচএসসি তে যে পড়াটা আছে তোমার ওটাকে একবার ঝালাই করবা, ইম্পর্টেন্ট টাইপগুলো দেখে যাবা কোশ্চেন ব্যাংক থেকে, ইম্পর্টেন্ট টাইপগুলো দেখে যাবা, ফর্মুলাগুলো কি কি থাকতে পারে, ফর্মুলাগুলো কি কি দরকার ওইখান থেকে প্রশ্ন ব্যাংক ঘাটলেই বুঝবা। তাহলে ওই ফর্মুলাগুলো তুমি বেশি করে দেখে যাবা, ফিজিক্স বলো ম্যাথ বলো, শর্টকাট ট্রিকগুলো দেখে যাবা। হ্যাঁ, একটা একটা করে শর্টকাট ট্রিক দেখে সলভ করে চলে যাও। তোমাকে এখানে অনেক সলভ, একটা চ্যাপ্টারের জন্য অনেক টাইম দিতে পারবা এমন টাইম তোমার কাছে নাই। সো তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার দেখো, কারণ এইখানে ধরো ডিউর জন্য তুমি যদি এইখানে একটা আগামী 5 দিন একটা ইন্টেন্স প্রিপারেশন নাও, একটা ভালোভাবে যে না আমার এখন পড়ি, একটা জিনিস মাথায় রাখবা, কোনো পড়া তোমার বৃথা যাবে না, একটা পড়া তোমার বৃথা যাবে না। তুমি এখন মেডিকেলের জন্য যা পড়ছো ওকে ফাইন, আল্লাহ তোমার জন্য রাখে নাই, হয় নাই, তো তুমি ওইটা যেটা গেছে লেট ইট গো, লেট ইট গো। তো এখন তুমি যেটা করবা, তুমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক থেকে তুমি যখন এই যে ম্যাথ ফিজিক্সের ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখলা, এখন তোমার মনে হইতেই পারে ভাই এইটুকু দিয়ে আমার ডিউ হবে না, এটা দিয়ে আমার ডিউ হবে না, আচ্ছা মানলাম, যাও তোমার ডিউ হবে না। এরপর যখন আবার তুমি পড়তে থাকবা, তোমার কিছুদিন পরে এইখানে পরীক্ষা আছে জেইউতে, সেখানে আবার বায়োলজি কেমিস্ট্রির উপর অনেক জোর, তো সেটা দিয়ে তোমার আবার তুমি একটা ভালো প্রিপারেশন একটা নিজে গুছায় নিতে পারলা, এইটার পড়াটাও কাজে দিবে। এখন এইটার পড়াটা আরো বেশি কোথায় কাজে দিবে, এই যে তুমি ডিউর জন্য এখন যদি আগামী 5 দিন একটু ভালোভাবে সব দেখো, হয়তো সবও দেখতে পারো না, যেগুলো বাকি আছে সেগুলা ডিউর পরীক্ষার পরে আগামী আরো 10 দিন আছে, 10-11 দিন তুমি আরো পড়লা, ওগুলাই সলভ করলাম, ম্যাথ আর ফিজিক্স গুলো একটু বারবার রিভিশন দিলা, আর বায়োলজিটা একবার চোখ বুলাইলা, ইম্পর্টেন্ট জিনিসগুলা চোখ বুলাইলা, তাহলে কি হবে, তুমি দেখবা তোমাদের এই যে মাঝে এখানে দেখো সিইউর যে বিজ্ঞান, সিইউর যে বিজ্ঞান অনুষদে সেখানে পরীক্ষা আছে 2 জানুয়ারি, সিইউতে পরীক্ষা 2 জানুয়ারি, ঠিক আছে। আর আরইউতে রাজশাহী ইউনিভার্সিটির বিজ্ঞানের পরীক্ষা আছে 16 জানুয়ারি। তার মানে তোমার কাছে প্রায় 1 মাস আছে, প্রায় 1 মাস তোমার কাছে আরইউর জন্য আছে। তো তুমি যখন এই যে ডিউর জন্য আজকে থেকে পড়া শুরু করলা, বা কালকে থেকেই শুরু করো, আজকের দিনটা নিজেকে রিল্যাক্স করো, কাম করো, ঠান্ডা রাখো, কালকে থেকে যখন শুরু করবা তোমার কাছে কিন্তু এই যে 2 জানুয়ারিতে সিইউ চিটাগাং ইউনিভার্সিটি, 16 জানুয়ারিতে আরইউ, সেখানে কিন্তু তোমার জন্য কতগুলা সিট আছে। তো এই জায়গাগুলোতে তুমি কিন্তু চাইলেই ক্র্যাক করতে পারবা। আমার কাজিন ছিল, সে কিন্তু মেডিকেলে একটুর জন্য চান্স পায় নাই, হ্যাঁ মানে 1 মার্ক এরকম না জানি 0.75 এর জন্য চান্স পায় নাই। ও পরবর্তীতে একটু ভার্সিটির জন্য ম্যাথ ফিজিক্স করছে, এবং পরবর্তীতে ওর আরইউতে চান্স পাইছে, সিইউতে চান্স পাইছে, এবং বর্তমানে সে যেখানে পড়তেছে সেটা হচ্ছে এগ্রিতে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সে 200-র মধ্যে ছিল। তোমাদের কিন্তু এগ্রির পরীক্ষাটা আছে 3 জানুয়ারি, জানো তো নাকি? 3 জানুয়ারি, হ্যাঁ, এগ্রির এই পরীক্ষাটা কবে তোমাদের? 3 জানুয়ারি। এই এগ্রি যে গুচ্ছ সেখানে প্রায় অনেক সিট আছে, এবং সেখানে প্রায় 9টা ভার্সিটি, কয়টা? 9 ভার্সিটি, হ্যাঁ 9টা ভার্সিটি আছে। তো এখানে কিন্তু একটা বড় চান্স। এবং তুমি দেখবা এই এগ্রির যেটা 3 জানুয়ারি পরীক্ষা, তার মানে এখন থেকে তুমি যদি আগামী 20 দিন ধরো, তোমার কাছে অ্যাপ্রক্সিমেট টাইম আছে কত, এগ্রির জন্য যদি টার্গেট করো, এগ্রিতে অনেকগুলা সিট, 9টা বিশ্ববিদ্যালয় মিলায় হাজারের উপরে সিট, কয়েক হাজার সিট আছে এখানে। তো তুমি যদি এটার জন্য সিরিয়াসলি পড়ো, হ্যাঁ এটার জন্য সিরিয়াসলি পড়ো, তাহলে আমাদের কি দেখো, এই এগ্রির জন্য যদি তুমি এখন থেকে সিরিয়াসলি পড়ো, 3 জানুয়ারিতে তোমার পরীক্ষা, তোমার এগ্রিতে কি আসে, বায়োলজি আসে 30 মার্ক, বায়োলজি কত 30, তাহলে মেডিকেলের বায়োলজি তো তুমি পড়ছো, তাহলে তোমার তো মোটামুটি একটা ভালো দক্ষতা আছে বায়োলজির উপরে। তোমার কেমিস্ট্রি আসে কত 20, কেমিস্ট্রিও মেডিকেলের জন্য যা পড়ছো টুকটাক যদি একটু ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রি অঙ্কগুলা টুকিটাকি ভার্সিটি রিলেটেড অঙ্ক দেখো, এমনিই পারবা। আচ্ছা এবার আসো ফিজিক্স আর ম্যাথ, এই দুইটা মিলায় তোমার কত, এই দুইটা মিলায় 40, এই দুইটা মিলায় 40, ইংলিশে 10। মেডিকেলের জন্য ইংলিশ পড়ছো না, মেডিকেলের জন্য গত 2-2.5 মাসে ইংলিশ পড়ছো না ভালোভাবে, ওই ইংলিশ যে মোটামুটি পড়ছো না, সেইটার ইংলিশের যে 10, সেইটা পারবা, এটা নিয়ে টেনশন নাই। তো তোমার টেনশন কোথায়? তোমার টেনশনটা হচ্ছে ভাই এই ফিজিক্স ম্যাথ নিয়ে এগ্রিতে, কারণ তোমরা বায়োলজির এই 30 মার্কে, বিশ্বাস করো এগ্রির যে বায়োলজির প্রশ্নগুলা এগুলা মেডিকেলের থেকেও যথেষ্ট ইজি, একদম ইম্পর্টেন্ট লাইনগুলো তুলে দেয় ভাই, কোনো কঠিন ওগুলাতেই যায় না।
সো তুমি যদি ক্রিম ইম্পর্টেন্ট তথ্যগুলো খালি পড়ে যাও, দেখবা তোমার এমনিই হয়ে যায়, এমনিই তুমি এখানে অনেক ভালো একটা নাম্বার পাবা। হ্যাঁ, যদি বায়োলজির ওই জায়গাটা ভালো করে পড়ো, কারণ মানে এগ্রির বায়োলজি কোনো কঠিন কিছু করে না, মানে এমন না যে দাঁত ভাঙা বায়োলজি, বুঝছো? কেমিস্ট্রি মোটামুটি পারবা, পারার মতোই দেয়, মানে দুর্বোধ্য ইঞ্জিনিয়ারিং লেভেলের এত কঠিন কঠিন ইয়ে দেয় না। আর এখানে সবই এমসিকিউ, সো কোনো রিটেনের প্যারা নাই যে রিটেন অঙ্ক করতে হবে, এসবের প্যারা নাই, এমসিকিউ সব। তার মানে ট্রিক্স জানলে তুমি পারবা। তাহলে আমি যে বললাম, তুমি যদি আজকে থেকে ঢাকা ভার্সিটিকে কেন্দ্র করে ট্রিক্স, ফর্মুলাজ, শর্ট ট্রিক ওগুলো যদি পড়ে ফেলো, একটু কোশ্চেন ব্যাংকটাও সলভ করে ফেলো যে কি প্যাটার্নে, এই যে কতগুলো সিমিলার প্যাটার্নেই বারবার প্রশ্ন আসে, এটা কিন্তু এইচএসসির মতো না যে অনেক কোনাকানি থেকে আসতে পারে, কতগুলো সিমিলার প্যাটার্ন থাকে ওগুলাতে। কারণ তোমার কিন্তু ফিজিক্স ম্যাথে যে 40 নাম্বার, তুমি তো এখানে 40 পাওয়ার তোমার দরকার নাই, দরকার আছে তুমি যদি এখানে 40-এ 30-এর কাছাকাছি ওর নাম্বার পাইতে পারো, তোমার জন্য এনাফ। 25, 30, 40-এ যদি এই ফিজিক্স ম্যাথে পাও, না তুমি নাম্বার তুলবা এইটা দিয়ে, এইটা হচ্ছে তোমার ট্রাম্প কার্ড। তোমার জন্য বায়োলজি কেমিস্ট্রি হচ্ছে এগ্রিতে ট্রাম্প কার্ড, তো তুমি ওইটা দিয়ে নাম্বার উঠাবা, বুঝছো? তুমি নাম্বার উঠাবা এইটা দিয়ে, হ্যাঁ এইটা দিয়ে তুমি সাপোর্ট দিবা। ফিজিক্স ম্যাথ মোটামুটি ফর্মুলা পারবা, মোটামুটি একটু চেষ্টা করবা যে যা লাগবে, মানে যেগুলো এগ্রির প্রশ্ন ব্যাংক ওগুলো দেখলেই তুমি বুঝে যাবা, তাহলে ওইটা হচ্ছে তোমার কাজ, ঠিক আছে? তাহলে ফিজিক্স ম্যাথ তোমাদের জন্য আগামীতে, আমি যদি বলি তোমরা যদি এই যে ভার্সিটির জন্য অবশ্যই এখানে একটা চেষ্টা করতে হবে, তোমরা এই যে ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা নিয়ে তুমি দেখো সিমিলার প্যাটার্ন, ওই শর্ট ট্রিকগুলা করে ফেলো। মোটামুটি এইচএসসি তে তোমাদের একটা নলেজ আছে, যদি নাও থাকে শর্ট ট্রিক, কিছু শর্ট কাটে কিভাবে করে, ওই ভার্সিটি রিলেটেড অঙ্কগুলা বারবার দেখো, দেখলে তুমি দেখবা এই জায়গাগুলা তুমি পারতেছো, এই জায়গাগুলো তুমি পারবা। আমি বললাম তো এখানে 40-তে ফিজিক্স ম্যাথে 40-তে তোমার 40 তোলা লাগবে না, তোমার কিন্তু 40-তে 40 তোলা লাগবে না, হ্যাঁ 40-তে 40 তোলা লাগবে না, 30-র কাছাকাছি বা 25 পাইলেও অনেক। এইখানে যদি তোমার টার্গেট থাকে যে ভাই আমি 25 তুলবো, কারণ আমি এই জায়গাটা দুর্বল, আমি মেডিকেল প্রস্তুতি নিছি, কিন্তু তুমি তো বায়োলজি কেমিস্ট্রি ভালো প্রস্তুতি নিছো, পারবা না এখানে, তাহলে এইখানে যে 50, এই 50-এ তুমি টার্গেট রাখো 40 প্লাস, 40 প্লাসের টার্গেট রাখতে হবে। এইটাতে তুমি 40 প্লাসের টার্গেট রাখো, দেখো খালি এইটাতে 40 প্লাসের টার্গেট রাখো, কারণ এইটা তোমার স্ট্রং জোন, বুঝছো? এটা তোমার স্ট্রং জোন, এটাতে 40 প্লাসের টার্গেট রাখো। ইংলিশে 10-এ মনে করো 5-6 ইজিলি পাবা, যেই ইংলিশ আসে কঠিন কিছু না, 5-6 পাবা, 5-6 পাবা, মেডিকেলে যে ইংলিশ পড়ছো মোটামুটি চাইলেই পাবা। তো তুমি তো এইখানেই দেখো 70-এর মতো তো এসেই যাচ্ছে, মানে ইজিলি 70 চাইলেই তোলা যায়। তাহলে 70 পাইলে আর কিছু লাগে বলো? 70 পাইলে আর কিছু লাগে? কিচ্ছু লাগে না। তাহলে এজন্য আমি তোমাদেরকে বলি যে তোমরা এই টাইমগুলো আর ওয়েস্ট করো না ভাইয়া, যে আমি সেকেন্ড টাইম দিব, আমি ওই করব, আমি সেই করব, এগুলা করে আমি টাইমটাকে নষ্ট করব, এই কাজগুলো করো না। তোমরা এখন থেকে ডিউর কেন্দ্রিক প্রিপারেশনটা নাও। আমি বলতেছি হ্যাঁ ডিউতে চান্স পাওয়া হুট করে অনেকের জন্য টাফ হবে, হইতে ধরে রাখো যে আমার ডিউ হবে না, ধরেই রাখো যে আমার ডিউ হবে না, কিন্তু আমি যে ডিউর জন্য প্রিপারেশন নিছি এইটা আমাকে কাজে লাগাবে এই যে এগ্রির টাইমে। ওই যে আমি এখন পড়তেছি, আগামী সামনেও আরো কতদিন পড়বো, এইটা দেখবা তোমার এগ্রিতে একটা ভালো সাপোর্ট দিবে। বারবার বলি এগ্রি কিন্তু একটা ভেরি গুড অপরচুনিটি, মেডিকেলের যারা প্রস্তুতি নেয় তাদের জন্য এগ্রি কোর্স বা এগ্রি যে আমাদের মানে ভার্সিটিগুলো আছে সেখানে যারা পড়ে, ওইখান থেকে পড়ে কিন্তু ভালো ভালো জায়গায় ক্যাডার হয়, ভালো ভালো জবে যায়, বিদেশে যাইতে পারে। সো মেডিকেলের যারা মানে আশানুরূপ পায় না, তাদের নেক্সট টার্গেটটা হয় এই সেক্টরটা। এবং তুমি বেশিরভাগ কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে যদি শুনো যে ভাইয়া আপু আপনারা কিসের কোচিং করছিলেন, ওরা কেউই বলবে না যে আমি এগ্রির জন্য কোচিং করছি। ম্যাক্সিমামকে তুমি দেখবা ওরা ভার্সিটির জন্য, মানে সরি মেডিকেলের জন্য কোচিং করছিল, কোনো কারণে হয় নাই, তারপরে তারা এগ্রির জন্য ভালোভাবে প্রিপারেশন নিছে, এগ্রিতে চান্স পেয়ে গেছে। এটাই রিয়েলিটি। তুমি কখনো মেডিকেলে চান্স পায় নাই, হুট করে সে ডিইউতে টপার হয়ে গেছে, এইটা খুবই রেয়ার, খুবই দুর্লভ ঘটনা, বুঝছো? তাহলে যেটা তোমার জন্য পসিবল এটা বলতেছি, তাহলে এগ্রিটা তোমাদের জন্য পসিবল, এখানে চিটাগাং ভার্সিটি, রাজশাহী এগুলোও তোমাদের জন্য পসিবল, এদের যে বিজ্ঞান ইউনিটটা আছে সেখানেও তোমার জন্য পসিবল। খালি একটু যদি এই ফিজিক্স ম্যাথের বেসিক প্রবলেমগুলা খালি সলভ করো, হ্যাঁ বারবার আসা কমন ট্রিকগুলা এগুলো সলভ করো, তোমাকে জটিল অতরে যাইতে হবে না, তোমাকে জটিল প্রশ্ন আসলে ওটার স্কিপ করলা, ইম্পর্টেন্ট যেগুলো আসে সেগুলো পারতে হবে। ওকে, এখন সবকিছুর পরে তুমি কি এটার এগ্রি তো 3 জানুয়ারি হাল ছেড়ে দিবা?
হাল ছেড়ে দিবা? না ভাই, দরকার নাই আমার হাল ছাড়ার, কারণ এরপরেও হয়তো তোমাদের ডেট এখনো দেয় নাই আমি যতদূর দেখলাম। তাহলে জিএসটি গুচ্ছ, এই যে যত সায়েন্স এন্ড টেকনোলজি গুলো আছে, হ্যাঁ, জিএসটি গুচ্ছ, এইটার তোমার একটা অপরচুনিটি থেকে যাবে। হয়তো এটারও ডেট দিবে জানুয়ারির মাঝে অথবা লাস্টে, ইলেকশনের আগেই হয়তো সবই শেষ হবে। ফেব্রুয়ারিতে ইলেকশন আছে, ইলেকশনের আগেই তো, তখন এরপরও কিন্তু তোমার এইটা। এবং এই জিএসটি গুচ্ছে যেও দেখবা পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এগুলাতে 20-20 করে, প্রত্যেকটায় 20-20 করে থাকবে, এরকম নাম্বার থাকে। তাহলে আবারও কিন্তু এই সেম পড়াশোনা তোমাকে জিএসটিতেও লাগবে, সেম পড়াশোনা লাগবে। সেকেন্ড টাইমার দিয়ে 7.5 কাটা যাবে, এটা খুবই রিস্কি। এই জন্য আমি তোমাদের বলি ভাই, সেকেন্ড টাইম দেওয়ার আগে প্লিজ প্লিজ ভাবো, প্লিজ ভাবো, একবার না 10 বার ভাবো, আগে ভার্সিটিতে একটা চান্স ক্রিয়েট করো প্লিজ। এখনই সেকেন্ড টাইমের চিন্তাটা বাদ দাও, ভার্সিটির জন্য একটা ট্রাই করো। ভার্সিটির জন্য দেখো, তুমি এই ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ডিসেম্বর মাসের মাত্র অর্ধেক গেল, পুরো বাকি অর্ধেক আছে। জানুয়ারি মাসেও তুমি পাবা এই যে বিভিন্ন পরীক্ষা হবে, রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি গুচ্ছ, কৃষি গুচ্ছ, হ্যাঁ, ভার্সিটিগুলো আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে। তো এই যে যতগুলার বিজ্ঞান বিভাগ, এগুলা কিন্তু তোমার জন্য আছে। তো তুমি এই জায়গাগুলোতে কিন্তু চাইলে একটা প্রিপারেশন দিয়ে, কারণ তোমার কিন্তু ভাইয়া বললাম বায়োলজি যথেষ্ট পারো তুমি, এগুলা খালি একবার চোখ বুলায় ইম্পর্টেন্ট লাইন রিভিশন দিলেই হবে। কেমিস্ট্রিও যথেষ্ট পড়ছো, খালি ম্যাথমেটিকের জায়গাগুলো একটু সলভ করে গেলে হবে সূত্রে। আর বাকিগুলো এই যে ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথ, ফিজিক্সেও মেডিকেলের জন্য সূত্র টুত্র তো পারো নাকি, সূত্র তো পড়ছো, খালি এখন ম্যাথ কিভাবে আসতে পারে, একটু প্যাটার্নগুলা, কিছু ট্রিকগুলো, ওগুলো শিখে নিতে হবে। কারণ তোমরা কিন্তু মেডিকেলের জন্য ফিজিক্সের সূত্রগুলো পারো, সূত্রগুলো তোমাদের টাচে থাকার কথা, কারণ মেডিকেলে আমরা সূত্রই পড়ানো হয়, তাই না? তো তুমি যদি সূত্রটা পারো, তাহলে কিন্তু তোমার আর এখানে বেশি কিছু লাগতেছে না। তাহলে তুমি এইখানের জন্য ফিজিক্সেও তোমার সূত্রটা পারো, মানে ফিজিক্সের আমি বলবো 30 to 40% তোমার পড়া আছে, কারণ তুমি থিওরিটা পারো, তুমি সূত্রগুলা পারো, বেসিক তথ্যগুলা পারো, খালি পারো না কি ম্যাথমেটিক্যাল সলভগুলা, একটু জটিল যে সলভগুলো আছে সেগুলো তুমি পারো না। তো সেই প্যাটার্নগুলা কোশ্চেন সলভ করে কিছু ওই ট্রিকগুলা পড়ে গেলে তুমি এগুলা পারবা। আর যদি তোমার একান্ত ক্লাস মনে হয়, তোমার পছন্দের যে কোনো কোর্স থেকে, বিভিন্ন জায়গায় ভার্সিটি কোর্স আছে, তুমি করে ক্লাস করে নিতে পারো, এটা তোমার ইচ্ছা, তোমার উপরে ব্যাপার। আর ম্যাথে হচ্ছে যে তোমরা সবাই স্ট্রাগল করবা। সো ম্যাথের জন্য আমি বলবো, ম্যাথের জন্য তোমরা কোনো একটা বাজার থেকে একটা প্রশ্ন ব্যাংক নাও, একটা বই নাও, যে বইয়ের শর্টকাট সুন্দর করে আসে, ওই শর্টকাটগুলো প্র্যাকটিস করে গেলে তোমার কাজে দিবে, ওই শর্টকাটগুলো প্র্যাকটিস করে গেলে তোমার কাজে দিবে, এমন একটা বই নাও। হ্যাঁ, বিভিন্ন প্রকাশনী, একটা প্রকাশনী থেকে বই নিলেই হবে, ওটা প্র্যাকটিস করো, করে গেলে তুমি দেখবে ম্যাথের 20, বা ম্যাথে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে 25, এগ্রিতে 20, জিএসটিতে 20, তাহলে এই যে 20 এই 20 গুলা থেকে কিন্তু তুমি চাইলেই, ধরো তোমার বেশি লাগলো না, তুমি 12 তুললা, 12 থেকে 13, তোমাকে তো 20-এ 18 লাগবে না, 17, তুমি 12 পাইলা, তুমি এটাতে কম পাইলা, একটু 12ই পাও, ধরো চেষ্টা করলে 12 পাবা, 12 পারবা, এইচএসসি তো পড়ছো। এই যে বায়োলজির এই জায়গায় তুমি 20-এ মনে করো চাইলে 16-17 পাবা, ভালো করে একটু পড়ে গেলে এটা পারবা, কারণ মেডিকেলে যথেষ্ট পড়ছো, পড়া উচিত। হ্যাঁ, তাহলে 16-17 এখানে পাইলা। কেমিস্ট্রিতেও চাইলে তুমি 15-র কাছাকাছি এরকম তুলতে পারবা। ধরলাম ফিজিক্সেও পারলা না, ফিজিক্স একটু কঠিন, হ্যাঁ, ধরলাম এখানেও 12-13ই পাইলা। তাহলে তুমি দেখো তো এভারেজে এই যে পিসিএমবির যে 80 মার্ক, ওই বাকি বাংলা ইংলিশ ওগুলো বাদ দিলাম, বাংলা ইংলিশ ওগুলো এমনি পারো, ইংলিশ টুকটাক ওই বেসিক ইংলিশ 5-6টা এমনিই পারা যায়, মানে এমন দুর্বোধ্য ইংলিশ দেয় না। তোমরা মেডিকেলের জন্য ইংলিশ পড়ছো, এই ইংলিশ বেসিক ইংলিশ ভোকাবুলারি, ওই গ্রামার, ভয়েস, রাইট ফর্ম অফ ভার্ব, এগুলো এমনি পারলেই হয়ে যায়। তাহলে এইখানেই দেখো তুমি কিন্তু এই জায়গাগুলো থেকে পিসিএমবির 80-র মধ্যে 30-26, মানে তুমি 80-র মধ্যে ইজিলি 55+ তুলতে পারবা। তো 80-তেই যদি 55+ পাও জিএসটি পরীক্ষায়, আর বাকি 20-এ যদি নাম্বার একটু তুলতে পারো, তোমার তো ইজিলি আমার মনে হয় যে 70-এর কাছাকাছি ইজিলি তুলতে পারবা। আর ভার্সিটির জায়গায় যদি তুমি 100-তে 70 তুলতে পারো, তো তোমার কেউ ঠেকাবে জিএসটির এই জায়গায়, বলো? হ্যাঁ, এগ্রিতে কোনো রিটেন নাই, এগ্রিতে গ্রিটেন নাই, আর বাকি সবগুলাতেই শর্ট সিলেবাস, এখানে আর কোনো ফুল সিলেবাস এটা নাই তোমাদের এইচএসসি সিলেবাসে। এগ্রিতে মাঝে মাঝে টুকটাক একটু ফুল সিলেবাসের প্রশ্ন আসে বায়োলজি অংশে, এগ্রিতে, বারবার বলি এগ্রি ইয়েতে একটু ফুল সিলেবাসের কিছু প্রশ্ন আসে, তবে এইটা কিন্তু তোমরা পারবা। কেন? কারণ তোমরা মেডিকেলে ফুল সিলেবাসের বায়োলজি পড়ছো, তো তোমাদের জন্য ওইটা আরো ইজি। অন্য ভার্সিটিদের ওরা হয়তো ফুল সিলেবাস পড়ে নাই, কিন্তু তোমরা মেডিকেলে ফুল সিলেবাস পড়ছো, তোমাদের জন্য যদি
কৃষি গুচ্ছে ফুল সিলেবাস থেকে কোনো প্রশ্ন আসেও তুমি কিন্তু এটা পারবা, মানে তুমি এটা পারবা, কারণ তুমি মেডিকেলের জন্য ফুল সিলেবাসের পড়ছো। তো ফুল সিলেবাসের কঠিন কিছু দিবে না, সহজ একটা জিনিস দিবে, ওটা তুমি পারবা। আমার বিশ্বাস তোমরা পারবা, বুঝছো? ওটা নিয়ে টেনশন নিও না। সো কৃষি তোমাদের জন্য ভেরি গুড অপশন। আর সব কৃষিতে রিটেন নাই, জিএসসিতেও রিটেন নাই, রিটেন আছে খালি ডিইউতে। তো আমি এই জন্য বললাম ডিইউতে যদি কেউ আসলে প্রকৃতভাবে অনেক ভালো স্টুডেন্ট হয়ে থাকো বা অনেক ভালো প্রিপারেশন এইচএসসিতে থাকে, তার জন্য ডিইউতে ক্র্যাক করা ইজি। অর এলস তোমাদের জন্য এই ডিইউতে এখন রিটেন এমসিকিউ এগুলো মিলায় আগামী 5 দিনে ডিইউ ক্র্যাক করা কিছুটা কষ্টকর হবে। হ্যাঁ, অসম্ভব বলবো না, বাট কিছুটা কষ্টকরই হবে। ওটার উপরে বেশি নির্ভর করো না, বাট ডিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। একটা ভালো ফিজিক্স ম্যাথের জন্য একটা ঝালাই করো আগামী 10-15 দিন। এগ্রিতে গিয়ে তুমি ভালো করবা। এবং অ্যাপারেন্টলি অনেকে মনে করে যে ডিউতে পড়লেই তো ভালো, এগ্রিতে পড়ে কি করব? ভাই, এগ্রিতে পড়ে মানুষ কত কিছু করে, এটা তোমার আইডিয়া নাই, ন্যূনতম আইডিয়া নাই তোমাদের। আমি দেখতেছি, আমি অনেক মানুষকে দেখছি যে ওরা এখন এগ্রিতে পড়ে কত ভালো ভালো জায়গায় যে ঢুকে গেছে। বিসিএস থেকে শুরু করে প্রাইভেট জব, দেশের বাইরে পিএইচডি মাস্টার্স করতে কত কিছু যে করছে। ইভেন আমি দেখি অনেক ডাক্তারের থেকে ওরা অনেক ভালো আছে, অনেক ডাক্তারের মেডিকেল শিক্ষার্থী বা ডাক্তার ওদের থেকে অনেক ভালো জায়গায় আছে। তো এগুলো নিয়ে টেনশন নাই। এগ্রি ইজ এ ভেরি গুড চয়েস। ডিউতে পড়লেই যে জীবন একদম সেট, এগুলো ভুয়া কথা, এগুলা মানুষ বলে। হ্যাঁ, ঠিক আছে, ডিউ সবার একটা ড্রিম, বাট অনেক এরকম সেক্টর আছে যেগুলো থেকে আমরা জানি না, এগ্রি তার মধ্যে একটা। ঠিক আছে, তো এইগুলো চেষ্টা করো। আমার মনে হয় অনেক কিছু বলে ফেলছি, তোমাদের যা দরকার ছিল আশা করি তোমরা এগুলো মাথায় রাখবা। তবে ঘুরে ফিরে আমি জিএসটি বলছি, এগ্রি নিয়ে বলছি, সিইউ আরইউ সবকিছু নিয়েই বলছি। ডিইউতে কি করবা, এএফএমসির পরীক্ষা 19 তারিখ, সেম প্রিপারেশন নিয়ে জাস্ট বসে আসো। কপালে ভালো থাকলে একটু প্রিপারেশন নিয়ে বসে আসো, যা হবার তা হবে। হ্যাঁ, সেম সিলেবাস যেহেতু। আর সবার প্রথমে আমি যেটা বলছি যে সেকেন্ড টাইমারে চিন্তা করবা, সব ভার্সিটি এক্সাম দেওয়ার পরে জানুয়ারি মাসের পরে তুমি সেকেন্ড টাইমার চিন্তা করো। তো আমার প্রথম স্লাইডটা আবারও তোমাদের কাছে স্মরণ করায় দেই যে সেকেন্ড টাইমার কোর্স অ্যাভয়েড করবা। ঠিক আছে, অ্যাভয়েড সেকেন্ড টাইমার কোর্স আপ টু নেক্সট ফেব্রুয়ারি, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস পর্যন্ত অ্যাভয়েড সেকেন্ড টাইমার কোর্স। এরপর থেকে তুমি করলে করো। ঠিক আছে, এটাই তোমাদের প্রতি আমার সাজেশন। দ্যাটস ইট। ট্রাই ভার্সিটি, দ্যাটস, আর কিছু লাগবে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। ভাইয়ারা আছি ভার্সিটির প্রস্তুতির জন্য, ভাইয়ারা থাকি। আমাদের অনেক কোর্স আছে, সেটা চলমান আছে। তোমাদের যার যেটা লাগে, যে যেখানে মন চায় পড়ো, সেটা তোমাদের আলাদা বিষয়। আমি বলবো যদি কোর্স না করে নিজেও পড়তে পারো, পড়ো, সমস্যা নেই। নিজে সেলফ স্টাডি করো, বাট করো, বাট মানে পড়তে হবে। ঘুমায় বসে থাকিও না, হ্যাঁ, ডিপ্রেসড হয়েও না। আল্লাহ যা জন্য যেটা ভালো রাখছে সেটা হবে। আমার জন্য হয়তো ভালো রাখছিল এটা, কিন্তু তোমার জন্য হয়তো অন্য কিছু ভালো লাগছে, সেটা হবে। আমার ফ্রেন্ড যারা মেডিকেলে চান্স পায় না, তারা কি খারাপ আছে? প্রত্যেকে আরো ভালো আছে, আমি মনে করি আমার থেকে অনেক জায়গায় ভালো আছে। তো এটা নিয়ে টেনশন করো না। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।